কেউ নেই। এই সবাই চেষ্টা করো না, নিয়ে যাবো। ধন্যবাদ সৌমিতা। আর এখানে আরো যারা উপস্থিত আছেন, আমি আজকে নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি থেকে বলবো। আমরা জানি 1971 সালে 9 মাস ব্যাপী যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেখানে প্রায় 2 লাখ দুঃখিত সেখানে প্রায় 2 লাখ নারী পাশবিক যৌন নির্যাতনের শিকার হয়। মুক্তিযুদ্ধের বিজয়ের পর বিভিন্ন সেনা ক্যাম্প, পাকিস্তানি সেনাদের নির্যাতন কেন্দ্রগুলো থেকে বহু নারীকে উদ্ধার করা হয়েছিল। 1971 সালে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের বীরাঙ্গনা স্বীকৃতি দেন। পরম মমতায়, পরম মহানুভবতায়। কিন্তু শব্দের রাজনীতি থাকে, ভাষার রাজনীতি থাকে এবং সামাজিক স্বীকৃতির ব্যাপার থাকে। ধর্ষিত নারী, যে নারী ধর্ষণের শিকার হয়, সেই নারীর গ্রহণযোগ্যতা এখন পর্যন্ত আমাদের সমাজে হয়নি। আর সে সময় এই যে বীর নারীরা তাদের যে অত্যাচার সহ্য করেছে সেই সময়, তাদেরও এরকম নানা রকম ঔচিত্য অনুচিত্যের প্রশ্ন, সামাজিক নিষ্ঠুরতার ভিতর দিয়ে যেতে হয়েছে। আর পরবর্তীতে অবশ্য 2014 সালে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল বীরাঙ্গনা নারীদের মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে 2015 সালে স্বীকৃতি পান। কিন্তু এই যে বীরাঙ্গনা নারীদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেতে সময় লাগার সাথে সাথে সামাজিক এক ধরনের নিগৃহীত হতে হয়, যে ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে পার হতে হয়। সেই গল্পগুলো আমরা পাই হচ্ছে নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি বইটাতে। আমি সেখান থেকে একটু অংশ করছি। দেওয়ার মতো আমার কোনো পরিচয় আজ আর অবশিষ্ট নেই। পাড়ার ছেলেমেয়েরা আদর করে ডাকি ধুতি পাখি। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু পাগল নই। যারা আমাকে পাগল বলে আসলে তারাই পাগল। এই সত্যি কথাটা ওরা জানে না। বাবা মা নাম রেখেছিলেন ফাতেমা। আমি প্রথম কন্যা সন্তান আমার জনকের। দাদা আদর করে বলেছিলেন, দেখিস এই মেয়ে আমার বংশের মুখ উজ্জ্বল করবে। হযরতের কন্যা তো বিবি ফাতেমা। একটু বড় হয়ে নিজের নামের মাহাত্ম্য বুঝতে শিখেছি। একটু গর্বও ছিল সেজন্য। আমাদের বাড়ি ছিল খুলনা শহরের উপকণ্ঠে, বর্তমান শিল্প শহর খালিশপুরের কাছে সোনাডাঙ্গায়। অবশ্য পাকা দালান নয়, কিছুটা ইট গাঁথা টিনের চাল, বেশ কয়েকটা আম, একটা কাঁঠাল, একটা জানলা আর একটা আমড়া গাছ ছিল। সেগুলোর জায়গা আমি এখনো দেখিয়ে দিতে পারি। আমরা ছিলাম 5 ভাই বোন। আমি বড়, তারপর 3 ভাই, সবার ছোট একটি বোন। সবাই ডাকতো আদুরি, কারণ ভাইদের কোলে কোলেও বড় হয়েছে। আর ছিলেন সবার মাথার উপর দাদি। দাদাকে আমি দেখিনি, তিনি আমার জন্মের আগেই মারা গেছেন।
বাবা একমাত্র ছেলে, তার আর কোনো ভাই বোন নেই। একটি ছিমছাম সুখী পরিবার। আদুরি ছাড়া আমরা সবাই স্কুলে যেতাম। স্কুল থেকে বাড়ি ফিরে সবাই দুধ ভাত খেতাম, তারপর ছুটতাম খেলতে। পাড়ার মেয়েরা মিলে দৌড়ঝাঁপ করতাম, ছুটির দিনে পুকুরে বাজ ধরে এবার ওপার করতাম। আমার চোখে পানি। এসব কথা ভাবলে পানি যে আপনি আসে আপারা, বাঁধ মানে না। এভাবেই চলছিল জীবন। আমি যে বছর ম্যাট্রিক পরীক্ষা দেব, সে বছরে শুরু হলো গোলমাল। আমরা মেতে গেলাম। পাকিস্তানিদের গোলামি আর করবো না। আমাদের দেশ থেকে দস্যুরা সব কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের পাঁচ বিক্রি করা পয়সা দিয়ে ওরা ইসলামাবাদে স্বর্গপুরী গড়ে তুলছে, আর আমরা দিন দিন গরিব হয়ে যাচ্ছি। এসব কথা বলার জন্য শেখ মুজিবকে জেলে ধরে নিয়ে গেল। সঙ্গে আরো মিলিটারি বাঙালি অফিসার ও রাজনৈতিক নেতাকেও গ্রেফতার করল। বলল শেখ মুজিব ভারতের সঙ্গে যোগ সাজশে পাকিস্তানে ধ্বংস করতে চেয়েছিল। মামলার নাম হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। বাবা, সে কি মিটিং, মিছিল, বক্তৃতা, স্লোগান সবাই ভুলে গেলাম। বাবা পর্যন্ত মাঝে মাঝে হাটবারে তরকারি বেচতে যেতেন না। বলতেন, ফাতেমার মা শেখ মুজিবের যদি ফাঁসি হয় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? ঢাকায় ছাত্ররা সবকিছু উৎপাদন করে ফেলেছে। তারপর একদিন সে কি আনন্দ, শেখ মুজিব ছাড়া পেয়েছে। সবাই তার গলায় ফুলের মালা পরিয়েছে। খুলনা শহরেও সে কি আনন্দ, উৎসব। পাড়ার চারজন মুরব্বী গোছের লোক বলতেন, ফাতেমা একটু রয়ে শোয়ে চলো, মেয়ে মানুষের এত বাড়াবাড়ি ভালো না। যেদিন পুলিশ মিলিটারি ধরবে সেদিন বুঝবে। দু হাতের বুড়ো আঙুল দেখে বলতাম, বিবি ফাতেমাকে ধরা অত সোজা না। আপনারা ঠিক থাকবেন তাহলেই হবে। আমার পরের ভাইয়ের নাম সোনা মিয়া। ওর বয়স 14 বছর, তারপর মনা, আর সবশেষে পোনা। 25 মার্চে পাকিস্তানের সব বন্দুক, কামান, ট্যাঙ্ক গর্জে উঠল বাঙালি হত্যার জন্য। যতক্ষণ ঢাকার সাথে টেলিফোন যোগাযোগ ছিল সব জানা গেল। তারপর শুধু গুজব আর গুজব। পরে জানলাম যা ঘটেছে গুজব সেখানে তুচ্ছ। বঙ্গবন্ধু বন্দী হলেন, তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেল বিচার হবে। দাঁত কিরমির করে ইয়াহিয়া খান বেতারে ভাষণ দিল, বিহারীরা পড়তে উঠল, আমরা সব বাড়িতে ঘর ছেড়ে পালাবো ঠিক করলাম। কলেজ হোস্টেলের ছাত্ররা সব চলে গেল, কেউ কেউ ওদের হাতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মিলিটারি আসছে, বিহারীরা স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনে যা পেলাম নিয়ে সবাই গ্রামমুখী হলাম। কিন্তু নাসির আলীর হাত থেকে মুক্তি পেলাম না আমি আর পোনা। পোনাকে কোলে নিয়ে আমি দৌড়াচ্ছিলাম, তাই সবার পেছনে পড়েছিলাম। ধরে ফেললো আমাকে। আমার গায়ে জোর কম না, ওর সঙ্গে ধস্তাধস্তি করছি দেখে হঠাৎ পোনাকে তুলে একটা আছাড় দিল। ওর মাথা ফেটে মগজ বেরিয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। নাসির আরো 2-3 জনকে সঙ্গে নিয়ে আমাকে টেনে হিচড়ে নিয়ে চলল ওদের বাড়ির দিকে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, বাহাবা দিচ্ছে কেউ কেউ। আমি শুধু বোবা চোখে তাকিয়ে দেখছি। অবশ্য এদের মধ্যে বাঙালি ছিল কিনা আমি দেখিনি, তবে আজ মনে হয় নিশ্চয়ই ছিল। তা না হলে আমাদের এত বড় সর্বনাশ করলো কে? আপা, ফাতেমা মরলো ওই দিনই, ওই বস্তিতে। বাপ ছেলে একই সাথে একই মেয়ের উপর বলাৎকার করেছে, শুনেছেন আপনারা? ওই পিটাসরা তাও করেছে। আমি একা নই, আমাদের সোনাডাঙ্গা গ্রাম থেকে মা মেয়েকে এনেছে একসঙ্গে,
বাইরে পাকিস্তানি সেনারা কোথায় ছিল তখন তারা? তারা যখন আমাদের পেয়েছে, আমরা তখন সবাই উচ্ছিষ্ট। 4-5 দিন পর আমাদের একটা খোলা ট্রাকে করে যশোর নিয়ে এলো। আমরা দু হাতে মুখ ঢেকে বসেছিলাম। জনতা হর্ষধ্বনি দিচ্ছিল। চোখে দেখিনি, কিন্তু মীমাংসার গলাও শুনেছি। জানি আপনারা বিশ্বাস করবেন না, নিজেরা অমন বিপদে পড়েননি তো। Hey, Mari.